একটা ঘড়ি, কিন্তু এটা সাধারণ ঘড়ি নয়। এই ঘড়িতে 24 ঘন্টা নেই, নেই কোনো অ্যালার্ম। এই ঘড়িতে আছে একটা মধ্যরাত, আর সেই মধ্যরাত মানে মানব সভ্যতার শেষ মুহূর্ত। 1947 সালে বিজ্ঞানী আইনস্টাইন এবং ওপেনহাইমারের সহকর্মী বিজ্ঞানীরা এই ঘড়িটি বানিয়েছিলেন। নাম দিয়েছিলেন ডুমসডে ক্লক, মানে প্রলয় ঘড়ি। প্রতি বছর বিশেষজ্ঞদের একটি দল বসে ঠিক করেন কাঁটাটা মধ্যরাতের কতটা কাছে সরানো উচিত। ঠান্ডা যুদ্ধের ভয়ঙ্কর দিনগুলোতেও ওই কাঁটা কখনো মধ্যরাতের এত কাছে আসেনি যতটা এসেছে 2026 সালের জানুয়ারি মাসে। সংখ্যাটা শুনলে হাড় হিম হয়ে যাবে। মাত্র 85 সেকেন্ড দূরে আছে এই কাঁটাটি মধ্যরাত থেকে। মিনিট নয়, ঘন্টা তো নয়, সেকেন্ড। মানে এক কাপ চা বানাতে যতটা সময় লাগে তার চেয়েও কম সময় নাকি পৃথিবী পৌঁছে যেতে পারে একটি কল্পিত মধ্যরাতে, যেখানে মানব সভ্যতার আলো পুরোপুরি নিভে যায়। বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট, যারা এই ঘড়ির রক্ষক, তাদের ভাষায় রাশিয়া, চীন, আমেরিকা এবং আরও অনেক প্রধান শক্তি ক্রমেই আগ্রাসী, প্রতিদ্বন্দ্বিতামূলক এবং জাতীয়তাবাদী হয়ে উঠছে। কষ্টার্জিত আন্তর্জাতিক বোঝাপড়াগুলো ক্রমশ ভেঙে পড়ছে। কিন্তু প্রশ্নটা হলো, এই প্রতীকী ঘড়ির কাঁটাটা কি সত্যিই আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, নাকি এটা নিছক একটা আতঙ্কের ব্যবসা, যেখানে সোশ্যাল মিডিয়ার হেডলাইন মানুষের ভয় নিয়ে খেলা করছে? পৃথিবীর সেরা ভূরাজনৈতিক বিশ্লেষকরা, যারা যুদ্ধ এবং শান্তির অঙ্ক কষেন পেশাদারিত্বের সঙ্গে, তারা ঠিক কি বলছেন? আসুন আমরা তাদের কথা মন দিয়ে শুনে নিয়ে নিজেদের বিচার বুদ্ধি দিয়ে পুরো পরিস্থিতিটা বিশ্লেষণ করি। নমস্কার, সবাইকে আমার এই ভিন্ন স্বাদের নতুন চ্যানেলে স্বাগত। 2026 সালের আগস্ট মাস। বিশ্বের বেশিরভাগ মানুষ যখন গ্রীষ্মের ছুটি কাটাচ্ছেন, তখন পৃথিবীর মানচিত্রে একসঙ্গে জ্বলছে অন্তত 5টা আগুন। আসুন বিষয়ের গভীরে যাওয়ার আগে এই ঘটনাগুলো এক ঝলক জেনে নিই, তাহলে গোটা বিষয়টা বুঝতে সুবিধা হবে। প্রথম আগুনটা জ্বলছে হরমুজ প্রণালীতে, বিশ্বের তেল বাণিজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ জলপথ এটি। এখানে সংযুক্ত আরব আমিরাত অভিযোগ তুলেছে ইরান তাদের তেল কোম্পানির জাহাজে হামলা চালিয়েছে। যে উপসাগরীয় রাষ্ট্রটি এতদিন সবচেয়ে সতর্ক থেকে পৃথক থাকার চেষ্টা করেছে, তারাও এখন সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ছে। আমেরিকা ঘোষণা করেছে তারা ইরানের উপর নৌ অবরোধ অনির্দিষ্টকালের জন্য বজায় রাখতে পারে। দ্বিতীয় আগুনটি জ্বলছে ইউক্রেন এবং কৃষ্ণ সাগরে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামেনি, বরং নতুন করে তা ছড়িয়ে পড়ছে সমুদ্রপথে। কৃষ্ণ সাগরের দুই প্রান্তেই জাহাজ আর বন্দর জ্বলছে। এদিকে জার্মানির শীর্ষ জেনারেল হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া হাইব্রিড হামলা দিয়ে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা যাচাই করছে। অন্যদিকে পুতিন হুমকি দিয়েছেন রাশিয়ার জাহাজকে টার্গেট করা হলে তিনিও পাল্টা ইউরোপীয় জাহাজ আটক করতে শুরু করবেন। তৃতীয় আগুনটি তাইওয়ান প্রণালীতে। আমেরিকা সদ্য চীনা ড্রোনের উপর 100% পর্যন্ত শুল্ক ঘোষণা করেছে। তাইওয়ান তাদের হানকুয়াং সামরিক মহড়ায় এবার এমন একটা বাস্তবসম্মতভাবে অবরোধ পরিস্থিতির মহড়া দিয়েছে যা আগে কেউ কোনোদিন দেখেনি। চীন এই মহড়াকে বলেছে অপচয়ের একটা নাটক। একই সময় তাইওয়ান দাবি করেছে তারা এআই চালিত একটা বিশাল হ্যাকিং অভিযানের টার্গেট হয়েছে। চতুর্থ আগুনটি গাজা আর লেবাননে। এখানে যুদ্ধবিরতি আছে খাতায় কলমে। হামাস নিরস্ত্রীকরণে রাজি হয়েছে শর্ত সাপেক্ষে, সম্পূর্ণ ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিনিময়ে। ইসরায়েল উল্টো শর্ত দিচ্ছে, লেবাননে একই টানাপোড়েন। ইসরায়েল আংশিক সেনা প্রত্যাহার করলেও হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের সঙ্গে সেটাকে জুড়ে রেখেছে। পঞ্চম আগুন কোরীয় উপদ্বীপে। উত্তর কোরিয়া মার্কিন এবং দক্ষিণ কোরীয় বড় সামরিক মহড়ার ঠিক আগে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। একটা ভূ রাজনৈতিক বিশ্লেষণ সংস্থা এই পরিস্থিতিকে বলছে একটা বড়সড় পরিবর্তন। অর্থাৎ
এখন বড় শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা সরাসরি যুদ্ধক্ষেত্রে নয়, বরং সমুদ্রপথ, প্রযুক্তি এবং সাপ্লাই চেন ব্যবস্থার নিয়ন্ত্রণ দখলের মাধ্যমে এই যুদ্ধটা চলছে। প্রতিটি চোখ পয়েন্ট, হরমুজ থেকে তাইওয়ান প্রণালী পর্যন্ত হয়ে উঠেছে এক একটা ভরকেন্দ্র, যেখানে সামান্য একটা ভুল হিসেবে গোটা বিশ্বকে টেনে নিয়ে যেতে পারে ধ্বংসের অতলে, ডুমসডেতে। আর এখানে একটা নাম না বললেই নয়, সেটা হলো থুসিডিডিসের ফাঁদ। 2500 বছর আগে গ্রিক ইতিহাসবিদ থুসিডিডিস লিখেছিলেন, স্পার্টা কেন এথেন্সের সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল? তার উত্তর ছিল সহজ আর ভয়ঙ্কর। এথেন্সের উত্থান আর তাতে স্পার্টার ভয়, এই দুয়ে মিলেই যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রাহাম অ্যালিসন এই তত্ত্বকে আধুনিক যুগে ফিরিয়ে এনেছেন। তার গবেষণা বলছে, গত 500 বছরে যখনই কোনো উদীয়মান শক্তি প্রতিষ্ঠিত শক্তিকে চ্যালেঞ্জ করেছে, তখনই এরকম ঘটনা ঘটেছে। তিনি তথ্য দিয়ে দেখিয়েছেন এমনটা ঘটেছে মোট 16 বার। তার মধ্যে বারে বারেই এর পরিণতি হয়েছে ভয়ঙ্কর যুদ্ধ। অ্যালিসনের ভাষায়, আজকে চীন আর আমেরিকা ঠিক এই পরিস্থিতিতে পৌঁছচ্ছে। মানে আমেরিকার শক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে চীন। কিন্তু অ্যালিসনের গবেষণা আর একটা দিকও তুলে ধরেছে। তিনি দেখিয়েছেন কয়েকবার এই যুদ্ধ এড়ানোও গেছে। তার হিসেবে ইতিহাসে 4 বার এই ফাঁদ এড়ানো গেছে। কিভাবে এটা হয়েছে সেটা জানা খুব জরুরি। তিনি দেখিয়েছেন কূটনীতি, আত্মসংযম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একে অপরের ভয়কে গুরুত্ব দিয়ে বোঝার মাধ্যমে যুদ্ধ এড়ানো যায়। তাহলে প্রশ্নটা হলো, 2026 সালে আমরা কোন পথে হাঁটছি? যুদ্ধের পথে, মানে ওই 16টি যুদ্ধের মতো পথে, নাকি কূটনীতি দিয়ে যুদ্ধ এড়ানোর পথে? এই প্রশ্নের উত্তরে বিশ্বের বিশ্লেষক সমাজ একেবারে আড়াআড়িভাবে 2 শিবিরে ভাগ হয়ে গেছেন। একদল বলছেন বিশ্ব ব্যবস্থার মূল স্তম্ভগুলো একে একে ভেঙে পড়ছে। নিউ স্টার্ট চুক্তি, যা রাশিয়া এবং আমেরিকার সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের উপর সীমা বেঁধে রেখেছিল, তার মেয়াদ শেষ হয়ে গেছে। তারপরেও আর নতুন করে কোনো চুক্তি হয়নি। অর্থাৎ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের উপর যে আনুষ্ঠানিক লাগাম ছিল, তা এখন আর নেই। আর এর সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত নতুন অস্ত্র ব্যবস্থা, জৈব নিরাপত্তা সংকট এবং জলবায়ু বিপর্যয়। এসব মিলিয়েই বুলেটিন অফ অ্যাটমিক সায়েন্টিস্ট বিপর্যয়ের ঘড়ির কাঁটা এতটা কাছে টেনে এনেছে। আর অন্য শিবির বলছে বিপদটা বাস্তব, কিন্তু একে অনিবার্য বলাটা ঠিক হবে না। মেটাকিউলাসের মতো পূর্বাভাস প্ল্যাটফর্মগুলো বলছে ন্যাটো এবং রাশিয়ার সরাসরি যুদ্ধের সম্ভাবনা মাত্র 3 থেকে 5%। প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশ বলছেন আগামী দশকে বড় শক্তিগুলোর মধ্যে প্রচলিত যুদ্ধের সম্ভাবনা 10 থেকে 25% মধ্যে। আরেক দল মধ্যপন্থী বিশ্লেষক বলছেন এই সংখ্যা হতে পারে 20 থেকে 30% পর্যন্ত। লক্ষ্য করুন, গত 1 দশকের তুলনায় সব সংখ্যাই কিন্তু যথেষ্ট উপরে চলে গেছে। তবে একটা কথা প্রায় প্রতিটা গুরুত্বপূর্ণ বিশ্লেষণে বারবার উঠে আসছে। বিশ্লেষকরা প্রায় সবাই একমত, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে না কোনো নেতার সচেতন সিদ্ধান্তে, বরং আসল বিপদটি হলো ধারাবাহিকভাবে ভুল হিসেব করে সংঘাত চালিয়ে গেলে বিশ্বযুদ্ধ হতে পারে। এবার দেখুন, ট্রাম্পের তৈরি ইরান সংকট এই মডেলের একেবারে নিখুঁত উদাহরণ। ধারাবাহিকভাবে হিসাব নিকাশ না করে একটা খামখেয়ালির যুদ্ধ চলছে এখানে। 2026 সালের ফেব্রুয়ারিতে আমেরিকা আর ইসরায়েল যৌথভাবে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইকে হত্যা করল। এরপর ইরান একটা টিকে থাকার অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। দেশের ভেতরে ক্ষমতার লড়াই চলছে বিভিন্ন উপদলের মধ্যে। এমন এক পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে সামান্য একটা জাহাজ হামলা বা একটা ভুল জায়গায় আঘাতের ফলে পুরো উপসাগরীয় অঞ্চলকে একটা বড় যুদ্ধে টেনে নিয়ে যেতে পারে। তাইওয়ান প্রণালীতেও একই আশঙ্কা। একটা মার্কিন নৌবাহিনীর জাহাজ আর একটা চীনা জাহাজের মধ্যে সংঘর্ষ বা আকাশে একটা ভুল শনাক্ত হওয়া বিমান, এই ধরনের ছোট দুর্ঘটনাই ইতিহাসে বহুবার বড় যুদ্ধের সূচনা করে দিয়েছে।
আর ঠিক এই কারণেই ন্যাটোর প্রতিরক্ষা চুক্তির অনুচ্ছেদ 5-এর মতো ব্যবস্থাগুলো এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদি রাশিয়ার কোনো হাইব্রিড হামলা সরাসরি কোনো ন্যাটো সদস্য রাষ্ট্রের ভূখণ্ডে আঘাত হানে, তাহলে পুরো জোট বাধ্য হয়ে পাল্টা প্রতিক্রিয়া জানাতে যাবে। আর সেখান থেকেই শুরু হয়ে যেতে পারে এমন একটা চেন রিয়াকশন যা কোনো পক্ষই হয়তো চায়নি। মানে না চাইতেও শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। তবে এত অন্ধকারের মধ্যেও একটা আলোর রেখা আছে। বিশ্লেষকরা বলছেন 3টে কাঠামোগত বাধা এখনো যুদ্ধকে ঠেকিয়ে রেখেছে। প্রথমত, পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা। সম্পর্ক যতই তিক্ত হোক না কেন, কোনো পরাশক্তি এখনো পারমাণবিক অস্ত্রের পারস্পরিক ধ্বংসের ঝুঁকি নিতে প্রস্তুত নয়। এটাই সেই পুরনো মিউচুয়াল অ্যাসিওর ডিস্ট্রাকশন নীতি যা ঠান্ডা যুদ্ধেও পৃথিবীকে বাঁচিয়ে রেখেছিল। দ্বিতীয়ত, অর্থনৈতিক নির্ভরতা। আমেরিকা এবং চীনের অর্থনীতি এতটাই পরস্পরের সঙ্গে জড়িয়ে আছে যে সরাসরি যুদ্ধ উভয় দেশের পক্ষেই ক্ষতিকর হবে। এমনকি ট্রাম্প শি জিনপিং দীর্ঘ বৈঠকের পর স্টিমসন সেন্টারের মতো বিশ্লেষক প্রতিষ্ঠান তাদের 2026 সালের শীর্ষ ঝুঁকির তালিকা থেকে চীন তাইওয়ান সংকটকে বাদ দিয়ে দিয়েছে। তাদের মূল্যায়ন, এই উত্তেজনা কখনোই যুদ্ধস্তরে পৌঁছবে না। তৃতীয়ত, কূটনৈতিক চ্যানেলগুলো এখনও সচল আছে। গাজায় যুদ্ধবিরতি যতই ভঙ্গুর হোক না কেন, নয় করে টিকে আছে। বোর্ড অফ পিস এখনও সক্রিয়ভাবে মধ্যস্থতা করছে। ইউক্রেন যুদ্ধ থামানোর জন্যে আমেরিকান মধ্যস্থদের কাছে প্রস্তাব জমা দিয়েছে। এমনকি ভেনেজুয়েলা এবং ইসরায়েলের মধ্যে 17 বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের মতো ইতিবাচক ঘটনাও ঘটেছে। তবে এর মধ্যে নতুন সংকটও যুক্ত হয়েছে যা ইতিহাসে লেখা আগের সংকটে ছিল না। সেটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বুলেটিন অফ অ্যাটমিক সায়েন্টিস্ট তাদের 2026 সালের বিবৃতিতে স্পষ্টভাবে এআইকে পারমাণবিক অস্ত্র এবং জলবায়ু সংকটের পাশে তৃতীয় প্রধান বিপদ হিসেবে চিহ্নিত করেছে। সমস্যা হলো এআই চালিত অস্ত্র ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়ার গতি এত দ্রুত যে এতে মানুষের কূটনৈতিক প্রতিক্রিয়ার সময় পাওয়া যাচ্ছে না। যে ভুল হিসেব নিয়ে বিশেষজ্ঞরা এতটা চিন্তিত, কৃত্রিম বুদ্ধিমত্তা সেই ঝুঁকিকে অনেকটা বাড়িয়ে দিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাহলে চূড়ান্ত উত্তরটা কি দাঁড়ালো? পৃথিবীর প্রায় প্রতিটি ভূ রাজনৈতিক বিশ্লেষণী প্রতিষ্ঠান একটা বিষয়ে একমত যে 2026 সালের পৃথিবী গত কয়েক দশকের মধ্যে সব থেকে বিপজ্জনক অবস্থায় রয়েছে। কিন্তু কোনো গুরুত্বপূর্ণ পদ্ধতিগত বিশ্লেষক বলছে না যে তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য বা আসন্ন। বরং প্রায় সবাই একমত যে আসল বিপদটা কোনো পরিকল্পিত মহাযুদ্ধ নয়, বরং একটা ছোট্ট ভুল হিসেব, একটা দুর্ঘটনাজনিত সংঘর্ষ যা কূটনীতিকে নাগালের বাইরে নিয়ে চলে যেতে পারে। বুলেটিন অফ অ্যাটমিক সায়েন্টিস্টের প্রধান আলেকজান্দ্রা বেল তাই বলেছেন, পৃথিবীর মানুষকেই তাই তাদের নেতাদের কাছে দাবি জানাতে হবে যে এই ঝুঁকির মোকাবিলা করতে হবে। নয়তো এমন কোনো নেতা খুঁজে নিতে হবে যারা যুদ্ধ এড়াতে চান। তিনি কি আমেরিকা এবং ইসরায়েলের দুই যুদ্ধবাজ রাষ্ট্রপ্রধানকে সরাতে বার্তা দিলেন, যারা দুজনেই আর কয়েকদিন পরেই ভোটের অগ্নি পরীক্ষার মধ্যে পড়বেন? এ ব্যাপারে আপনারা কি বলেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।